আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একযোগে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ 7 ইসলামিক দল। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইন ভিত্তিক বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আয়োজিত এই সমাবেশস্থল ছিল কানায় কানায় পূর্ণ। সমাবেশে জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার ও উভয় কক্ষে পিআর সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান নেতারা। জন্ম হবে এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। 5 দফা দাবির স্লোগানে মিছিলটি প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়। জামায়াতের পাশাপাশি একযোগে বিক্ষোভ মিছিল করেছে 7টি দল। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে বায়তুল মোকাররম, পল্টন, প্রেস ক্লাব ও বিজয়নগর এলাকায় জড়ো হন ইসলামপন্থী দলের কর্মী সমর্থকরা। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। নেতারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে দেয়া হবে না। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের দাবি তাদের। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন, সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন ছাড়াও একই কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। কেউ 5 দফা, কেউ 6 দফা, কেউ 7 দফা কর্মসূচি পালন করলেও সবার মূল দাবি অভিন্ন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এসব দাবিতে 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল পালন করবে দলগুলো। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে চাপ সৃষ্টি করতেই কিছু রাজনৈতিক দল কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক মাঠে যাবার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাতারা বেগমকে সাথে নিয়ে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপে এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, দেশের সমস্যা দেশে বসে আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় মাঠে কোনো কর্মসূচি দেয়নি, অন্যদেরও অহেতুক মাঠে যাবার দরকার ছিল না। পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি, আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।
এদিকে রামপুরার বাসায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি থাকতেই পারে, যা গণতান্ত্রিক অধিকার। তবে কিছু ইস্যু বাস্তবায়নে জনগণের রায়ের প্রয়োজন। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন বিঘ্নিত হলে পরাজিত শক্তির দ্বার উন্মুক্ত হবে বলেও শঙ্কা প্রকাশ করেন আমির খসরু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আস্থা নিশ্চিত করায় বিএনপির অন্যতম দায়িত্ব বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্টেটাসে তিনি এমনটি জানিয়েছেন। দীর্ঘ স্টেটাসে তিনি উল্লেখ করেন, বিভাজন কিংবা সুবিধা ভোগ নয়, বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার এবং দক্ষতার প্রতীক হিসেবে। তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। তিনি জানিয়েছেন, বিএনপির লক্ষ্য হচ্ছে আধুনিক বাংলাদেশ নির্মাণ। নির্বাচনী কাজে অবহেলার জন্য দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাস্তির বিধান রেখে নির্বাচন কমিশন সংস্কার আইন অনুমোদিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ৪৩তম ক্যাবিনেট বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সংশোধনের ফলে নির্বাচন কমিশনের কাজে গতি বাড়বে। এছাড়াও এনবিআর আইনেও সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, এই আইন সংশোধনের মাধ্যমে নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অবহেলাকারী কর্মকর্তাদের শাস্তির বিধানও নিশ্চিত করা হয়েছে। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। আগামী সপ্তাহে নতুন নিবন্ধিত দলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়েও সময়সূচি চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। নির্বাচন কমিশন সচিব বলেন, প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। নির্বাচনের আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রতীকের ওপর ভোট দেবেন। পরে ভোটারের আসন অনুসারে ভোটগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং অফিসারের কাছে জমা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে কাজ করছে। সচিব আরও জানিয়েছেন, কেউ বিদেশে থেকে নিবন্ধন করলে দেশে এসে ভোট দিতে পারবেন না। প্রবাসে উনি যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে, আপনারা জানেন যে 22টা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি। এখন এই 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। নিজেরা আইন তৈরি করে আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে। গত 1 বছরে সেসব দুর্নীতির কাঠামো অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সিরজাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত করতে হবে। নাজিবুর রহমানের রিপোর্ট।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ক আলোচনা সভায় উঠে আসে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ, নির্বাচন ব্যবস্থা সহ নানা বিষয়। রাজনৈতিক ঐকমত্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দলগুলোর মধ্যে মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধান প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মত দ্বৈধতা সামনাসামনি আলাপ করব এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্র বিচার করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটির বেসিসে আমরা একটা সিদ্ধান্ত আসব। এছাড়াও আলোচনা জুড়েই ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে সরকারি দলের নেতাদের দুর্নীতি প্রসঙ্গ। নির্বাচনে টাকার খেলা বন্ধ করার তাগিদ জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত না করলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। তা আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণও হবে না। এ সময় বিগত সরকারের সময়ে জ্বালানি খাতে দুর্নীতির কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরও জানান, দায়িত্ব নিয়ে প্রায় $2 বিলিয়ন বেশি বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়। বিদ্যুৎ খাতের যে দুর্নীতির আরো অনেকগুলো কাঠামোগত বিষয় ছিল। বিদ্যুৎ খাতের বিদ্যুতের সচিবরা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান হতেন, তারপরে জ্বালানি খাতের সচিবরা জ্বালানি খাতের চেয়ারম্যান হতেন। আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি। অতীত থেকে বেরিয়ে বর্তমানে যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত হচ্ছে তাদের তথ্য খুঁজে বের করার আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি হলে শঙ্কার থেকে সম্ভাবনায় বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, এই প্রক্রিয়ায় গ্রাহকরা তাদের আমানত হারাবেন না, বরং শক্তিশালী হবে দেশের ব্যাংকিং খাত। তবে কেন্দ্রীয় ব্যাংকের আরও কঠোর হবার তাগিদ বিশ্লেষকদের। মেজবাহ হাসানের রিপোর্ট। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের যোগসাজশে বেশ কিছু শিল্পগোষ্ঠীর হস্তক্ষেপে অর্থ পাচার সহ নানা অনিয়ম, দুর্নীতি ও ঋণ খেলাপির কারণে মুখ থুবড়ে পড়ে দেশের ব্যাংকিং খাত। এর মধ্যে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক নিয়ন্ত্রণে নেয় এস আলম গ্রুপ, যা দুর্বল ব্যাংক হিসেবে পরিণত হয়। এমনকি ঋণ খেলাপির পরিমাণ ছাড়িয়ে যায় 77% বেশি। এমন 5টি ব্যাংকে একীভূত করে প্রশাসক নিয়োগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে যে ব্যাংক খাতকে সবল করতে এই উদ্যোগ সংকট কাটিয়ে উঠতে কতটা সফল মুখ দেখবে তা। গ্রাহকদের যে ডিপোজিট যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই ডিপোজিটটা বিপদে পড়বে। তাদের ডিপোজিটটাকে যদি সংরক্ষিত করতে হয়, সুরক্ষা দিতে হয়, তাদেরকে ফেরত দিতে হয়, দেওয়ার জন্য আপনাকে এই ব্যাংকগুলোকে একীভূত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি একটি পজিটিভ উদ্যোগ বলে আমি মনে করি। মার্জার কি একমাত্র পলিসি আপনার ব্যাংকগুলোকে টার্ন ওভার করানো? তা আমরা এত মার্জার নিয়ে কেন? আমার কাছে তো মনে হয় এগুলো ব্যাংকের সংখ্যা কমানোরও একটা পদ্ধতি হইতে পারে, কারণ আমার দরকার নেই তো এত ব্যাংকে, তাই না? বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের আমানত নিয়ে কোনো শঙ্কা নেই, বরং এই প্রক্রিয়ায় বিশেষ কোনো শ্রেণী নয়, প্রান্তিক গ্রাহকরাই সুবিধা পাবেন বেশি। অতীতের অভিমুখ পরিবর্তন করে গ্রাম থেকে শহরমুখী না করে, এটাকেও আমি এক ধরনের পাচার মনে করি। গ্রামের অর্থ শহরে পাচার করা, সেটাকে পরিবর্তন করে দিয়ে আপনি গ্রামের সম্পদ গ্রামে বিনিয়োগ করবেন। এবং যারা মনে করে যে অমুক এলাকা অন্ধকার, অমুক এলাকায় বেশি ডিপোজিট পাওয়া যাবে না, কিংবা অমুক এলাকার মধ্যে কোনো বিনিয়োগের সম্ভাবনা নাই, তারা বাংলাদেশকে চিনে না। কেন্দ্রীয় ব্যাংক শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে নতুন করে সংকট তৈরি হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। শক্ত সিদ্ধান্ত আসতে হবে, তাই না? কারণ আমাদের দেশের এই সমস্ত লোকজন তো জানে আমার কিছু হবে না, সরকারই আমাদের বাঁচাবে। এই ফিলিংসটা থেকেই তো এরা কোনো কাজকর্ম করে না। এই প্রক্রিয়ায় যেমন বাড়বে প্রযুক্তির ব্যবহার, তেমনি কমবে খরচ। একই সাথে দক্ষ মানব সম্পদের মাধ্যমে ব্যাংকিং খাতের কার্যকারিতা এবং আস্থা ফিরিয়ে আনতে সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতনের আগে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। সাক্ষ্যের শেষ পর্যায়ে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ যারা হত্যাযজ্ঞে জড়িত ছিল তাদের কঠোর শাস্তি দাবি করেন। এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুরার বনশ্রীতে দুজনকে হত্যা ও একজনকে আহতের ঘটনায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন এবং গুম করে আন্দোলন প্রত্যাহারে চাপ প্রয়োগ করেছিল ডিজিএফআই ও ডিবি পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে এমন তথ্য দেন নাহিদ ইসলাম। তিনি সহ 6 সমন্বয়ককে দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারে ঘোষণা দিতে ডিবির হারুন বাধ্য করেছিল বলে জানান তিনি। পরে তাদের অনশনের মুখে 1 আগস্ট ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেটার আয়নাঘর ছিল ডিজিএফআইয়ের, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে। গুমের ঘটনায় তো অনেকের নাম আসছে, ডিজিএফআইয়ের সাবেক 5 জন ডিজির নাম আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। তাহলে তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট রাতেই নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানান নাহিদ ইসলাম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। পরে তার জবানবন্দি শেষ হলে আংশিক জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আগামী রোববার তাকে আবারও জেরা করা হবে। কোনো রাজাকারের নাতিপুতি থাকে, বিষয়টা এরকম ছিল, কিন্তু সেটাকে ঢালাওভাবে ছাত্রদের নিজেদের গায়ে নিয়ে তারাই আন্দোলনকে বেগবান করেছে এবং যেটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে বৈধ সরকারকে উৎখাত করার জন্য। এই কথাটাও আমি আমার জবানবন্দিতে এনেছি। এদিকে রামপুরার বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে আহত করা এবং 2 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 16 অক্টোবর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নতুন সংকটে পড়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। এমন তথ্য দিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ইস্যু করা নিয়ে টিউলিপ মিথ্যা তথ্য দিয়েছিলেন। আর এই ইস্যুতে ফের চাপের মুখে পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক্সপ্রেসের তথ্য অনুযায়ী 2001 সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে তার বাংলাদেশে পাসপোর্ট ইস্যু হয়েছিল যখন তার বয়স ছিল 19। 2011 সালের জানুয়ারিতে তার জাতীয় পরিচয়পত্র ইস্যু হয়েছিল। 43 বছর বয়সে টিউলিপ সিদ্দিক চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাজ্যের দুর্নীতি প্রতিরোধ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। টিউলিপ তখন দাবি করেছিলেন তিনি বাংলাদেশে নন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অবৈধভাবে ঢাকায় জমি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 28,000 তরুণ ভোটাররা জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছে রাকসুতে তাদের প্রতিনিধি নির্বাচনে। ফলে অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছে তাদের মনে। 25শে সেপ্টেম্বর নির্বাচন। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। জ্ঞান চর্চার পাশাপাশি বাক স্বাধীনতা ও মুক্ত গণতন্ত্রের চর্চা চলে বিশ্ববিদ্যালয়গুলোতে। গত সরকারের শাসনামলে দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় এর বিরূপ প্রভাব পড়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ফলে দীর্ঘদিন পর রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো জাতীয় নির্বাচন বা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, এটা অবশ্যই আমার জন্য এক নতুন এক অভিজ্ঞতার বিষয়। এর আগে যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে আমার ভোটাধিকার হইলেও সেখানে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাইনি। ক্যাম্পাসের সচেতন তরুণ ভোটারদের এই উৎসাহ আশা জাগিয়েছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের। এই প্রথম কোনো নির্বাচনে
ভোটার হিসেবে অংশগ্রহণ করছে কিংবা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে একটা অন্যরকম আবেগ কাজ করছে। আমরা যারা প্রার্থী রয়েছে, আমাদের যে উৎসাহ, আমাদের যে উদ্দীপনা, এর থেকে বেশি উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি ভোটারদের মাঝে। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে তরুণ ভোটাররা রাকসুতে স্বাধীনভাবে যে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে তা দেশে গণতন্ত্রের পথ সুগম করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন শিক্ষকরা। এই ভোটটা যেন আমাদের সকলের কাছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়। এতে হবে কি যে আগামী যে জাতীয় নির্বাচনটা হবে সেই নির্বাচনটাই একই ধারায় করার জন্য নির্বাচন কমিশনের কাছেও একটা মেসেজ যাবে। আমাদের যে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ উদ্দীপনা, বিশেষ করে গত যে আওয়ামী লীগ আমলে বলতে গেলে যে নির্বাচনগুলো হয়েছে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়। 25শে সেপ্টেম্বর নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাকসু নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ব্যস্ততা। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে রাকসু চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে এসব কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এমন নির্বাচন শিক্ষা নেবার এবং অভিজ্ঞতা অর্জনের সহায়ক বলেও জানিয়েছেন উপদেষ্টা। খুবই ভালো নির্বাচন হবে এবং আইন শৃঙ্খলা নিয়ে কর্তৃপক্ষের কোনো উদ্বেগ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তারা কাজ করবে। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন জাতীয় আগ্রহের বিষয় এবং যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। 25শে সেপ্টেম্বর রাকসু, 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। আপনারাও এই নির্বাচনটা ভালোভাবে এবং আপনারাও যারা ওখানে যাবেন আপনারাও পর্যবেক্ষণ করতে পারবেন। এখন আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তারা এসে বললেন, আমরা জাহাঙ্গীরনগরকেও তারা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করলেন এবং অন্যদেরও প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হলো। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন যাতে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এ সময় তথ্য যাচাই করে সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাবের সদর দফতর পরিদর্শন এবং র্যাব অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে রাষ্ট্রের প্রয়োজনে অবসরপ্রাপ্তদের নিয়োগ দেয়া পুরনো রীতি, তাই সম্প্রতি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাতে আইনের কোনো ব্যত্যয় হয়নি। আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের সাম্প্রতিক ভূমিকা বেশ প্রশংসার দাবিও রাখে। আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাজি সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদ যে পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা থাকায় এবার বইমেলার সময়সূচি পরিবর্তন করেছে বাংলা একাডেমি। একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির সভাকক্ষে মহাপরিচালক, পরিচালকবৃন্দ এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়, তবে মহামারী করোনার কারণে 2021 সালে মার্চ মাসে এবং 2022 সালে 15 ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস পুরুষ ফেরদৌস আল হাসান, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা সহ
25 সদস্যকে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। শপথ নেবার পরে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সকলের সহযোগিতা নিয়ে জাকসুর কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় ভোটারদেরকে ধন্যবাদ জানিয়েছেন তারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে হল সংসদ নির্বাচনে বিজয়ীদের হলে হলে শপথ করানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় এই আন্দোলনকে সমর্থন দিয়ে সংহতি প্রকাশ করে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের শাখা। এ সময় আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রথম বর্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের বিষয়ে গঠিত কমিটির সুপারিশে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের ভর্তির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে, যেখানে ভর্তি পরীক্ষায় 40 নম্বর পেলেই পোষ্য কোটায় সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানরা। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে এই আয়োজন করে উপজেলা মহিলা দল। সমাবেশে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। এ সময় দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনে যাকে খুশি তাকে ভোট দিবেন, তবে নিজে ভোট দেবেন এবং অন্য কেউ যাতে ভোট চুরি করতে না পারে তাই ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন। দিনের ভোট রাতে দেওয়ার আর কোনো সুযোগ নেই। নারীর অধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।